বানের পানি কিছুটা নেমে যাওয়ায় যারা বাড়ি ফিরেছেন তাদের আর কিছুই অবশিষ্ট নেই পুরনো ঘরে। শুধু খাবারের অভাবই নয়, নেই শোবার জায়গা কিংবা টয়লেটও। ভিটে মাটি দেবে গিয়ে ঝুঁকির মুখে অনিশ্চিত আগামী। তাই তাদের দিকে বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে প্রত্যাশা করছেন অসহায় বানভাসীরা। কুমিল্লা ঘুরে রনি রায়হানের ছবিতে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। বানের পানিতে ডুবে যাওয়া বাড়ি দেখতে আশ্রয়কেন্দ্র থেকে প্রতিদিন একবার করে আসেন রিনা বেগম। ছোট ছেলেকে কোলে করে আজও দেখতে এলেন চেনা ঘরের পানি কমেছে কিনা। ঘরের ভেতরে গিয়ে রিনা ঘুরে দেখলেন নরম মাটিতে ডেবে যাচ্ছে ঘর। ভেঙে পড়েছে ঘরের আড়, টিনের চালাটা নিতে পারছে না আর ভার। রিকশাওয়ালা স্বামীর 3 সন্তান নিয়ে রিনারা কোথায় দাঁড়াবে এবার? জান্দা ছাড়া পুঁজিটি ছাড়া কিছুই নেই। এরপর যে 15 দিন বাড়িঘর ছাড়া হয়েছি। কইতেন থাকার মতন কোনো অবস্থা আছে? ডাইবা দেব গা থাকতো তা দেব না, আবার ফেয়ার লিগে ভাড়া দেওয়া দেব না, টিয়া নাই পয়সা আঙ্গদাম সামর্থ্য নাই। এই মুহূর্তে একটা ঘর দুয়ার দিয়ে করুন। তাদের যে আহ্বানগুলো, সে আহ্বানগুলো সরকার কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন কর্তৃপক্ষ, বিশেষ করে বিত্তবানরা তাদের এই সংকটে এগিয়ে আসবেন। কুমিল্লা চাঁদপুরের এমন বন্যার্ত অসংখ্য মানুষের ঘরের ভেঙেছে দেয়াল, নিমিষেই ভেঙেছে স্বপ্ন খেয়াল। জীবনের অঙ্ক কষছেন, মিলছে না হিসেবের সমীকরণ। আশ্রয় কেন্দ্র থেকে যারা ঢলেডোবা বাড়িতে ফিরছেন, সেখানে ফিরে পাচ্ছেন না কিছুই। চাল চুলো বিছানাবিহীন ঘরে আবারও পুরনো আদলে ফেরার যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন। শুধু দরকার ঘর বাঁধার ঋণ বা সহযোগিতা। পানি আঙ্গ বাড়ির পানি উগায় না, আমরা বহুত কষ্ট পাইতাছি। আশ্রয় কেন্দ্র গিয়ে আমরা থাকতাছি, এই দেয় আবার এই মেঘের পানি আবার ভরে জায়গা, একের বাইট উঠে জায়গা, দুয়ার উঠে জায়গা। এক মেঘ আছে আর উড়ানের মধ্যে আড়ুর উপরে পানি আছে। তা মনে করো আমি ফোলা পানি লইয়া বাচ্চা চলে আমরা চলাফিরে অনেক কষ্ট আছে, আমরা খাই তুলতে পারি না। খাল নদী সংস্কার না হলে এভাবেই হয়তো বারবার পড়তে হবে বন্যার কবলে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কুমিল্লা। তৈরি পোশাক কারখানাগুলোর সামনে শিল্প পুলিশের ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, এমনকি সেনাবাহিনীর সাঁজোয়া যান মোতায়েন করেও আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতির কোনো হেরফের হয়নি। অস্থিরতা ছড়িয়েছে গোটা শিল্প এলাকায়। ছুটি দিতে বাধ্য হচ্ছে কারখানাগুলো। শ্রমিকরা একযোগে বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে আসায় মহাসড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। স্থানীয় নেতৃবৃন্দের নিরাপত্তা আশ্বাসে শনিবার সকাল থেকে উৎপাদনে ফেরার ঘোষণা দেয় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। ভোর থেকেই ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় পুলিশের সাঁজোয়া যান। আশুলিয়ার বাইপাইলের অদূরে পলাশবাড়ি এলাকায় অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে শনিবার বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পার্ল গার্মেন্টস লিমিটেড। বিজিএমইএর নেতারা বলছেন, এভাবে চলতে থাকলে তৈরি পোশাক শিল্প খাদে পড়বে। মালিকরা কারখানা বন্ধ করে দিতে বাধ্য হবেন। তৈরি পোশাক কারখানার খবর জানতে যাচ্ছি আশুলিয়ার বাইপাইল এলাকায়। স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমানের কাছে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। জাহিদ, আজ থেকে পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছিল বিজিএমইএ, তো সকালের কি খবর আমাদেরকে দিতে পারেন? উৎপাদনে ফিরবেন, কিন্তু পরিস্থিতিটা দেখা যাচ্ছে উল্টো। আমরা দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত পুলিশ সেনাবাহিনীর একটা অনেকটা রণপ্রস্তুতি নিয়ে তারা ছিলেন, যে কোনো পরিস্থিতি উদ্ভব হলেই তারা সেটাকে। কিন্তু এখন দেখা গেল যে না, একের পর এক কারখানাগুলো ছুটি দেওয়া হচ্ছে এবং অনেকটা তারা অসহায়ের মতো দেখছেন যে কারখানাগুলো থেকে শ্রমিক বেরিয়ে যাচ্ছে এবং তারা বেরিয়ে রাস্তায় কিছু সময় যত্ন করে তাদের বাড়িতে ফিরে যাচ্ছে। আর এই ঢেউ আসতে পড়ছে গোটা শিল্পাঞ্চলে। যখন শ্রমিকরা যেসব এলাকা ধরে যাচ্ছে, সেই সব এলাকায় দেখা যাচ্ছে যে বিক্ষিপ্তভাবে কেউ ইটপাট করছে, তখন ভয় আতঙ্কে অন্যান্য কারখানাগুলো ছুটি দিচ্ছে। আমি এখন আছি ভারতীয় মালিকানাধীন পার্ল গার্মেন্টস এর সামনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাজোয়া যান একটা নয়, এখানে একটি আছে, বিপরীত দিকে ওখানেও আরেকটি, আপনার আমার হাতের বাম দিকেও একটি সাজোয়া যান রয়েছে।
এবং এখানে নিরাপত্তা বাহিনীর একটা ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গণমাধ্যম কর্মীরাও আছে। ব্যাপক পরিস্থিতির মধ্য দিয়েও কিন্তু এই কারখানাটিকেও সচল দেখা যায়নি এবং পরিস্থিতি আঁচ করতে পেরে তারা আজকে সকালে কারখানা কর্তৃপক্ষ একটা নোটিশ টাঙিয়ে দিয়েছে যে কারখানা বন্ধ ছুটির নোটিশ। তো এই ছিল আর কি এখানকার সর্বশেষ পরিস্থিতি। সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা আমাদেরকে বলছেন যে তারা এখনো আশাবাদী, অন্তত যে কারখানাগুলো এখন পর্যন্ত শ্রমিকরা বের হয়ে যাননি, অন্তত তারা যাতে আজকের দিনটায় তারা কাজ করেন এবং পরিস্থিতি স্বাভাবিক থাকে এরকম চেষ্টাই তারা করছেন। নাজনীন। ক্ষমতাসীন জান্তা বাহিনীর বিমান হামলায় মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানে 11 জন নিহত এবং আহত হয়েছেন আরও 11 জন। বৃহস্পতিবার শান প্রদেশের নামকাম শহরের 2 এলাকায় বিমান থেকে গোলাবর্ষণ করেছে জান্তা বাহিনী। এতে হতাহতে এই ঘটনা ঘটে। প্রসঙ্গত, চীনের সীমান্তবর্তী প্রদেশ শানের নামকাম শহর থেকে চীনের সীমান্ত মাত্র 5 কিলোমিটার দূরে। গত মার্চ মাসে সেনাবাহিনীকে হটিয়ে এই শহরটি নিয়ন্ত্রণ নেয় TNLA। গত অক্টোবর থেকে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুরু করে বিভিন্ন জান্তা বিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এসব গোষ্ঠীর মধ্যে অগ্রসারিতে রয়েছে TNLA। শান প্রদেশের অধিকাংশ এলাকা বর্তমানে নিয়ন্ত্রণ করছে এই গোষ্ঠীটি। শ্রমিক হত্যার যথাযথ তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রমিক হত্যার ঘটনা নিয়ে গঠিত গণতদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মোহাম্মদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মজুরি আন্দোলনে গার্মেন্টস শ্রমিক হতাহতের ঘটনার অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শ্রমিকদের নিয়মিত মজুরি বিন্যাসে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নিশ্চিত সহ 9 দফা সুপারিশ তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে গণতদন্ত কমিটির সদস্যরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যেভাবে শ্রমিকদের উপর হামলা করা হয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও একইভাবে শ্রমিকদের উপর হামলা করা হচ্ছে। শ্রমিকদের জীবন মান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় গণতদন্ত কমিটি। অস্থিরতা কাটেনি শিল্পাঞ্চল আশুলিয়ায়। আজও ছুটি ঘোষণায় বাধ্য হয়েছে 15টি শিল্প তৈরি পোশাক কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৈরি পোশাক কারখানাগুলোর সামনে র্যাব, পুলিশ, শিল্প পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সাঁজোয়া যান। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। গতকাল শ্রমিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তার আশ্বাসে শনিবার সকাল থেকে উৎপাদনে ফেরার ঘোষণা দেয় তৈরি পোশাক মালিকদের সংগঠন BGMEA। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরও শিল্পাঞ্চল আশুলিয়ায় কমেনি অস্থিরতা। সকাল থেকেই ছুটি দিতে বাধ্য হয় একের পর এক কারখানা। আমরা কোনো বিশৃঙ্খলা না করে আমরা কাজ স্টপ রেখে আমরা সবাই বসে থাকবো। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা কারখানার ভিতরে ঢুকবো, পাস করবো, কাজ ধরবো না। আমাদের দাবি 16 দফা, ঠিক আছে। এখন ছেলেদের নিয়োগ নাই, এখন ছেলেদের নিতে হবে। যদি মালিকপক্ষ আমাদের দাবি মানে তাহলে আমরা কাজ করব, নাহলে আমরা কাজ করব না। এদিন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সদ্য অপসারিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপের তৈরি 3টি পোশাক কারখানা থেকে শুরু হয় অস্থিরতা। পরে তা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী অনন্ত গ্রুপ ও শারমিন গ্রুপে। ওয়ার্কাররা কাজ শুরু করছিল, কিছু লোক মনে হয় যে এদের বাইরে থেকে ফোন আসে, এই ফোনে কমিউনিকেশন হয়, তারপরে আস্তে আস্তে কাজ শুরু হলো, যে একটু আগে বেরিয়ে গেল। শিল্প মালিকরা বলছেন, ঈদের ছুটি, 12 দিন ঘোষণা সহ শ্রমিকরা এমন সব দাবি করছেন যা তারা আগে কখনো শোনেননি। কিছু কিছু ফ্যাক্টরিতে তাদের ইন্টারনাল ম্যানেজমেন্টের প্রবলেমের কারণে কাজ হয় নাই, শ্রমিকরা ফেরত চলে গেছে শান্তিপূর্ণভাবে। আর কিছু কিছু ফ্যাক্টরি গতকাল থেকে বন্ধ ছিল, ওনারা এখনও যেহেতু ওনাদের ইন্টারনাল প্রবলেমগুলো সলভ করতে পারেন, এই জন্য ফ্যাক্টরি খোলে নাই। যারা এগুলোর মধ্যে ঢুকেছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করছি, আমরা এগুলো পেয়ে গেছি যে তাদের কোনো ছাড় নাই। শিল্পাঞ্চলের নিরাপত্তায় পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হলেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জাহিদুর রহমান, NTV নিউজ, আশুলিয়া, ঢাকা। স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জাদুঘর বিশেষজ্ঞদের মধ্য থেকে কমিটি করে দ্রুতই কাজ শুরু করা হবে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। স্বৈরাচার শেখ হাসিনার বাসভবন ছিল গণভবন। গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পর গণভবন দখলে নিয়েছিল ছাত্র জনতা।
এরপর গণভবনটি জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। কিভাবে এই গণভবনকে স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে তা দেখতে প্রথমবারের মতো শনিবার গণভবন পরিদর্শনে যান 3 উপদেষ্টা। পরিদর্শন শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের আসল পরিণতি কী হয় এবং জনগণই যে সব ক্ষমতার মালিক, এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এই জাদুঘর বানানো হবে। যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণতি হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। জাদুঘর বিশেষজ্ঞদের দিয়ে কমিটি করে দ্রুতই কাজ শুরু করা হবে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। গণভবন জনগণের সম্পদ, জনগণকে ফিরিয়ে দেওয়া হবে উল্লেখ করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, ফ্যাসিবাদী শাসক যে আচরণ করেছে সে আচরণ যাতে কে এখন করতে না পারে সে ব্যাপারে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। কাজ শেষ করা হলে জাদুঘরটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান পরিদর্শনে আসা উপদেষ্টারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, বিতর্কিত কোনো কাজ তারা করতে চান না। বিষয়টি নিয়ে একটি চক্র পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, সেই সাথে নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। দুপুরে রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওলামা মাশায়েখ সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান। বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা। নির্বাচন কমিশনকে ঢেলে সেজে একটা সুষ্ঠু, অবাধ, ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় আহত চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাজধানীর শের-ই-বাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস হাসপাতালে যান তিনি। সেখানে গুরুতর আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। এ সময় হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ তাকে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার শিকার অন্তত 11 জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে 8 জন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। পরিচালক আরও জানান, গুলিবিদ্ধ 4 জনের অবস্থার উন্নতি হচ্ছে। সীমান্তে ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চান না উল্লেখ করে বিজিবি সদস্যদের উপর অর্পিত দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বর্ডার গার্ড বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এই নির্দেশনা দেন। বিজিবি সদস্যদের সীমান্তে পিঠ প্রদর্শন না করার নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবি সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, দুর্নীতিকে কোনো অবস্থাকেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে তাদের চাকুরিচ্যুত করা হবে। তিনি বলেন, বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে।
বিএনপির শীর্ষ 6 নেতাসহ 8 জনকে অর্থ পাচারের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তারা হলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা আব্বাস। এছাড়া দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, এম মোর্শেদ খান এবং আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিত আওয়াল ও তাফসির আওয়াল। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, মামলা চালানোর জন্য তাদের বিরুদ্ধে কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনের আগে ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমায় 35 করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে দিনভর শাহবাগ মোড় অবরোধ করে রাখায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আবির আহমেদের রিপোর্ট। চাকরিতে 35 প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা প্রথমে জাতীয় জাদুঘরের সামনে সমবেত হন, পরে শাহবাগ মোড়ে অবস্থান নেন। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়। এমনকি বৃষ্টি উপেক্ষা করেই রাজপথে অবস্থান নেন তারা। সংস্কারের সরকারের মাধ্যমে 35 আসবে। আমাদের দেশের রাজনৈতিক কালচারে বা আন্দোলন প্রেক্ষাপটের কালচারে একটা জনদুর্ভোগ তৈরি করা ছাড়া কেন যেন সরকারের কোনো পথ হয় না বা দায়িত্বশীলদের টনক নড়ে না। দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখায় শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা বলছেন, চাকরিতে আবেদনের সময়সীমা 30 হওয়ার কারণে এখন দেশে দক্ষ জনবল ও গবেষক গড়ে উঠছে না। বয়সসীমা 35 করার সিদ্ধান্ত বেকারত্ব দূর করতেও ভূমিকা রাখবে। আমরা পড়াশোনা করে চাকরিতে প্রবেশ করব, চাকরিতে প্রবেশ করে আমরা আমাদের বেকারত্ব ঘোচাবো, কিন্তু আজকে 30 নামক একটা সংখ্যায় আমাদেরকে আটকে রেখে আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। আমরা যতক্ষণ পর্যন্ত 35-এর দাবি এই সরকার না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। বিশ্বের বিভিন্ন দেশের সাথে সামঞ্জস্য রেখে চাকরির বয়সসীমা নির্ধারণের দাবি জানান আন্দোলনকারীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিকেলে আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট BIGM এর সভা শেষে একথা বলেন তিনি। আরও জানান, এ সময় পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। মেজবাহ হাসানের রিপোর্ট। স্বৈরাচার শাসনামলে অনিয়ন্ত্রিত বাজার, কালো টাকা সাদা, ব্যাংক লুট সহ আর্থিক খাতের বড় বড় অনিয়ম সংস্কারে কাজ করছে নতুন সরকার। সব খাত সংস্কারে উদ্যোগ নিলেও শেখ হাসিনা সরকারের অবসানের 1 মাস পার হলেও বাজার নিয়ন্ত্রণে আসেনি। তাই বাজার নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এমন প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে। অনেকের ইম্প্যাক্টটা আপনার যদি বাজারে আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাই সাহেবকে বা আমার এসেকে বলবো। এটা হলে কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। কমাতে গিয়ে যে ওদের কাজটা কমাতে কিন্তু ওরা সাফার করবে। চলমান তৈরি পোশাক শিল্পের অস্থিরতা কমাতে আলোচনা চলছে বলে জানান তিনি। শ্রমিকদের মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, বলছে, এবং এখানে কিন্তু অন্যরা কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে। আপনাদের ইন্ধন দিচ্ছে, এদের আমরা সহযোগিতা করছে। ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে তো সহযোগিতা করছে। এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটা পুলিশ পারবে না, আর্মি বিজিও পারবেন, এটা নিয়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি গোষ্ঠী তথা রাঘব বোয়ালদের ধরতে সরকার কঠোর অবস্থান নিচ্ছে বলেও জানান নতুন সরকারের এই অর্থ উপদেষ্টা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।